হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সন্ধ্যে 6টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ঠাকুরঘর থেকে সন্ধ্যে দিতে দিতেই ব্লগটা শুরু করলাম এখান থেকেই। তা দেখো, আগে সন্ধ্যেটা দিন সন্ধেবেলায় সন্ধেবাতি দেওয়ার আগে আমি আগে দুপুরে জল দিয়ে নিলাম, নিয়ে তারপরে ঠাকুরের ওখানে সমস্ত জায়গা মুছে নিয়ে তারপর একটু গঙ্গার জল ছিটিয়ে চারিপাশে আর নিজের গায়ে ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু সন্ধেবাতিটা আমি জ্বালি প্রত্যেক দিনই। এটা সন্ধ্যা আরতি করার সময় মাথায় একটু ওড়নাটা দেবো, একদমই ভুলে গেছি জানো তো। সন্ধেবাতি দিয়ে রান্নাঘরে অনেকটা কাজ রয়েছে তো, মাথার মধ্যে শুধু সেটাই ঘুরছে কখন কাজগুলো কমপ্লিট করব। আর কালকে সকালে এক জায়গায় রবিবার, এক জায়গা যাওয়ারও আছে, ভোর ভোর উঠে রান্নাবান্নাগুলোও করতে হবে। সেই কাজগুলো আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। ওই জন্য না, পুজো দিতে গিয়েও যেন আমাদের কোনো শান্তি নেই জানো তো। মানে যেই জায়গাটা গেলে মনের শান্তি পাওয়া যায়, সেই জায়গাটা গেলেই আমাদের সংসারে কি হবে, রাতে কি রান্না করব, এরপরে কি কাজ করব, মানে নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করতে থাকে। ওই জন্য কোনো কাজই সুস্থিরভাবে করা হয় না। তোমাদের সাথে আমার মতন এরকম হয় কি না কমেন্ট করে কিন্তু জানিও। যে কোনো কাজ করতে গেলে পরের কাজটা কি করব সেটাই কিন্তু আগে আমার মাথার মধ্যে চলে আসে। দেখো, সকালবেলা সমস্ত শনিবারের সমস্ত বাজার টাজারগুলো এসছে, মাছ তরকারিগুলো সমস্ত ধুয়ে জায়গা মতন রেখে দিয়েছি। সবজিগুলো আর তোলাই হয়নি জানো তো, অনেক বেলা হয়ে গেছিলো কালকেরে। সেই জন্য ভাবলাম ঠিক আছে বিকাল থেকে সমস্ত কাজগুলো করব। তা আগে সবজিগুলো আমার ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে কিন্তু রাতের রান্নাবান্না রয়েছে, সমস্ত কিছু আমাকে এখনই গুছিয়ে রাখতে হবে। তারপর অনেকগুলো মশলাও আজকে রেডি করতে হবে জানো তো। মশলাগুলো অনেক দিন আগে শেষ হয়ে গেছে, সেগুলো আর বাটা হয়নি। আজকে সমস্ত মশলা বাটবো, তাই জন্য দেবনাথবাবুকে বললাম তুমি একটুখানি আদা আর লঙ্কার যে কাঁচা লঙ্কার বোটাগুলো আছে সেগুলো একটু আমাকে ছাড়িয়ে দাও, তাহলে আমার অনেকটা কাজে একটু হেল্প হবে আর কি। আর গ্রসারি যেই বাজারগুলো এসেছিলো সেগুলো তো আমি এরকম বক্সের মধ্যে করে তোমার ওই দুটো বক্সের মধ্যে একটা বক্সে সমস্ত তেলগুলো রাখলাম, সর্ষের তেল আর সাদা তেল যেটা আছে ফরচুনে, সেই তেলটা রেখে দিলাম। আর একটার মধ্যে সমস্ত প্যাকেট যে মশলাগুলো নিয়ে এসছে সেইগুলো রেখে দিলাম। আরও মশলা রয়েছে জানো তো, সেইগুলো সমস্ত একটার মধ্যেই রেখে দিলাম। আর টমেটো কেচাপ আর হচ্ছে সয়া সস সেইগুলো নিয়ে এসেছিলো, সেইগুলো একটু ফ্রিজে রেখে দেবো, তখন একবারে নিয়ে যেতে পারিনি সেই জন্য। আর দেবনাথবাবু দেখো বসে বসে টিভিও দেখছে, আর আমার কাজগুলো কিন্তু অনেকটা এগিয়ে দিচ্ছে। আদার খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছে। এইগুলো এখন সমস্ত মশলা আমি ভাগে ভাগে বেটে তারপরে রেডি করে রাখবো। আর আদার খোসাগুলো কিন্তু আমি ধুয়ে ওরকম জল ঝরাতে রেখেছি। কেন রেখেছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তা দেখো, আদাগুলো পুরো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি গোটা। তারপরে এখন মিক্সিতে এগুলো বেটে নেবো। আদা বাটা হয়ে গেছে। এবার দুটো কন্টেনার নিয়ে নিয়েছি। আগে যে একটা কন্টেনার কিনেছিলাম সেই কন্টেনারটা না 4টে বক্স ছিল, মানে এরকম ছোটো ছোটো 4টে করে খোপ ছিল। ওর মধ্যেই সমস্ত মশলা আমি বেটে রাখতাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন ছাড়িয়ে রাখতাম, তারপর তোমার টমেটো অনেক সময় বেটে রাখতাম। এরকম করে 4টে বক্সের মধ্যে আমি মশলা বেটে রাখতাম। সেটা না নষ্ট হয়ে গেছে, মানে ক্লিপটা আর আটকানো যাচ্ছে না। ওই জন্য ওই মশলার ডিব্বেটা ভেঙে যাওয়ার পরে আমার খুবই অসুবিধা হচ্ছে মশলা রাখতে। ওই জন্য এরকম ছোটো ছোটো দুটো কন্টেনারের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখে দিলাম। এই আলাদা আলাদা কন্টেনার রাখলে না ফ্রিজে দেখবে অনেকটাই জায়গা লাগে। আর একটার মধ্যে 4 রকম মশলা যদি গুছিয়ে রাখা যায়, দেখবে জায়গাটাও কম লাগে আর কাজটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য কদিন ধরে না মশলাই বাটতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম না, আদা আর কাঁচা লঙ্কা যদি ফ্রিজে বাটা না থাকে 1 সপ্তাহ মতন, 1 সপ্তাহের বেশি তো আর মশলা রাখা যায় না, তাহলে দেখবে না অনেকটা কাজ কিন্তু রান্নাঘরে এগিয়ে যায়। আর তোমাদের বলেছিলাম না, আদার খোসাগুলো যে দেবনাথবাবু না প্লাস্টিকে করে ফেলে দিচ্ছিল, আমি কিন্তু আদার খোসা কখনো ফেলি না। এইগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। ঝুড়ির মধ্যে রেখেছিলাম জলটা যাতে ঝরে যায়। তারপর জলটা ভালো মতন ঝরে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে ওটা রেখে দিয়েছি। আপাতত এখন তোমার ফ্যানের তলায় রাখবো। তারপরে সকালবেলা রোদের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটা কড়কড়ের মতন শুকিয়ে নেবো। শুকানোর পরে কিন্তু তোমরা মিক্সার জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে চা পাতার সাথেও মিশিয়ে রাখতে পারো, নাইলে তোমরা আলাদা কোনো কন্টেনারেও রাখতে পারো। দেখবে চা খাওয়ার সময় যে আমাদের অনেকটা করে আদা লাগে না, সেটা আর লাগবে না, আর প্রয়োজনও পড়বে না। দেখবে ওই আদার খোসা থেকেই কিন্তু দারুণ একটা আদার সেন্ট পাওয়া যাবে চায়ের সাথে। এই টিপসটা কিন্তু তোমরা ফলো করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভীষণ কাজে আসবে। তা দেখো, রাতের ডিনার বানাতে চলে এসেছি। সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়ে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি না, একটু রিল্যাক্স লাগছে জানো তো। এবার রাতের ডিনার তো বানাতেই হবে, সেই জন্য রান্নাঘরেও চলে এসেছি। আজকে রাতের ডিনারে হচ্ছে গরম গরম রুটি, আর তার সাথে ডিম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তা চলো ডিমটা আগে রেডি।
ডিমটা তো রেডি করতেই হবে। তা বাটির মধ্যে কিন্তু আমি 6খানা ডিম ভেঙে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিলি ফ্লেক্স, আর 1 চামচের হাফ চামচ কিন্তু আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে, ডিমগুলো আমার ফাটানো হয়ে গেছে, তারপরে ননস্টিক চাটুর মধ্যে একটু 1 চামচ মতন আমি বাটার দিয়ে দিলাম। আজকে রান্নাটা কিন্তু পুরো বাটার দিয়েই করব। তা বাটারটা দেখো মেল্ট হয়ে গেছে ভালো মতন। এবার ডিমটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু আমি ওই চাটুর মধ্যে দিয়ে দেবো। আর ছেলের এদিকে খিদে পেয়েছে, তোমরা তো দেখলে ছেলে চলে এসছে। ও ক্লাস করাতে গেছিলো, 2খানা ক্লাস ছিল, সেগুলো করে চলে এসছে। ওর খিদে পেয়েছে, ও নিজের ম্যাগি নিজেই বানিয়ে নিচ্ছে। বলেছিল আমাকে, আমি দেখছি আমি রান্না করছি, ওই জন্য বললো মা আমি তাহলে ম্যাগিটা করে নিচ্ছি। বলো তুমি একটু সরে যাও। তা দুজনে মা আর ছেলে মিলে রান্নাঘরে রাতে রান্নাবান্না করছি। দেখেছো তো আমার ছেলে কত কাজে, ঘরের কাজ থেকে রান্নাবান্না, মানে নিজের টিফিন বানানো, আমার জন্য চা করা, সমস্ত কিছু কিন্তু কাজ ও একা করতে পারে। যেরকম মেয়েরা করে না, মেয়েরা যেরকম বাড়ি থাকলে দেখবে সব রকম কাজ রান্না থেকে ঘরের কাজ করতে পারে, আমার ছেলেও কিন্তু কোনো অংশে কম না। সমস্ত কিছু কিন্তু ও করতে পারে, শুধু ভাতটা নামাতে পারে না। তাও আমি একদিন ছিলাম না, ও নিজের জন্য আর স্যামের জন্য কিন্তু ভাতটাও রান্না করেছিল। চাইলে না সবাই সব কিছুই করতে পারে, জানো তো। ছেলে কিন্তু আগে কিছুই করতো না, কিন্তু এখানে আসার পরে কিন্তু আমার ছেলে অনেক কাজ শিখে গেছে। কেন একা একা থাকি তো, দেখে যে মা একটু ব্যস্ত আছে, ওই জন্য কিন্তু অনেক কাজ শিখে গেছে। তা দেখো ছেলে কিন্তু ওদিকে ম্যাগি বসিয়ে দিয়েছে, আর আমি কিন্তু আমার কাজ করছি। তোমরা তো দেখতেই পেলে ডিমটা কিন্তু যেরকম অমলেট বানাই সেইভাবে কিন্তু ওটা বানালে হবে না। ডিম ভাজার পদ্ধতি কিন্তু একটু ওইরকমভাবেই করতে হবে। যখন ডিমটা দেখবে হয়ে এসছে, তখন ওই যে খুন্তি দিয়ে পেছন দিক দিয়ে সরিয়ে দেবে, তাহলে দেখবে ডিমটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে, আর একটু সফট হবে, আর একটু বড় বড় টাইপের, যেরকম চিলি চিকেন টাইপের বানাই না, সেরকম চিকেনের মতনই ডিমটা থাকবে। তারপর ডিমটা দেখো এইভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে ননস্টিক চাটুর মধ্যে কিন্তু আরও 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে 1 চামচ মতো রসুন কুচি ছিল, সেটাকে দিয়ে ভালো করে ভাজা করে নেওয়ার পরে আমি একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছিলাম। ময়দাটা দেওয়ার পরে ময়দাটাও কিন্তু ওর সাথে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে এবার স্বাদ মতো নুন, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে গোলমরিচের গুঁড়ো। তোমাদের কাছে যদি অরিগ্যানো থাকে অবশ্যই অরিগ্যানো দেবে, খেতে কিন্তু ভালো লাগবে। আমার কাছে ছিল না বলে আমি এই মুহূর্তে দিলাম না। তারপরে দেখো সমস্ত উপকরণ দেওয়ার পরে কিন্তু ওর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপর একটু মানে গ্রেভিটা একটু ঘন হয়ে এসে, তারপরে ডিমটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তারপরে নামিয়ে নিলাম। যেরকম পাস্তা বানায় না, হোয়াইট সস পাস্তা, আমি ওরকম হোয়াইট সস এগ বানিয়ে দিলাম রাতে ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য। তাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর রুটি কিন্তু দেবনাথবাবুই করেছে, রুটি কিন্তু বেশি আমাদের লাগে না, তো 4টে মতন রুটি করেছে। আর ওই বেলায় ইলিশ মাছ, সেই লাউ পাতায় মোড়া যে ইলিশ মাছ রান্না করেছিলাম, 1 পিস মতন মাছও রয়েছে, কিছু ভাতও রয়েছে অল্প। ওই ভাতটায় দুজনে বাবা আর ছেলে কিন্তু অল্প অল্প করে খাবে, কেন ওদের একটু ভাত খাওয়ার নেশা আছে, অল্প 1 গাল হলেও খাবে। বাবা মাখলে ছেলে ওখান থেকেই খাবে, না আমাকে মেখে দিতে হবে, দুজনে খাবে। মানে প্রত্যেক দিন রাত্রিবেলা এটা চলেই। আর রুটি কিন্তু 4খানা মতন করেছে। ওরা পরে ছেলে যদি 2টো খায় আর দেবনাথবাবু 1টা খায়, আমি তো 1টা রুটিই খাচ্ছি এখন। একদম 2টো রুটি কিন্তু রাতে একদমই খাই না, অল্প একটু ডিম আর 1টা রুটি, প্রত্যেক দিন সবজির সাথে 1টা রুটি, এইভাবেই খাওয়া দাওয়া করছি রাতে আমি। রাতে রান্নাবান্না তো আমার একদম হয়ে গেছে, সমস্ত খাবার দাবার ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। সবাইকে খেতে দেবো, তার আগে যেই কাজটা আমি প্রত্যেক দিন করে রাখি খেতে দেওয়ার আগে, সেটা হচ্ছে আমার রান্নাঘর পরিষ্কার। রান্নাঘর রাতে যদি পরিষ্কার করে না রাখি না, আমার একদমই ঘুমিয়ে আসবে না, আর কোনো রকম সুস্থিরও পাবো না। মানে রান্নাঘরটা আমাদের এমন একটা জায়গা, সবসময় যদি গুছানো পরিপাটি থাকে তাহলে দেখবো সব কিছু ভালো লাগে। আর সকালবেলাটা তুমি যখন ঘুম থেকে উঠে রান্নাঘরটা এরকম নিট অ্যান্ড ক্লিন দেখবে না, তোমার দেখবে কী যে ভালো লাগবে সকালটা। গ্যাস ওভেনের ওপরে যে টাইলসগুলো লাগানো রয়েছে, দেখবে রান্নাবান্না করতে করতে না তেল মশলা ছিঁড়েছিল, ওই জায়গাটা একটু হলুদ হয়ে যায়। সেই জায়গাটা ভালো লিকুইড দিয়ে ভালো করে কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম, তারপরে ভিজে কাপড় দিয়ে সেটাও মুছে নিলাম। তারপরে গ্যাসের নিচে আমি না 2টো সবসময়ের জন্য প্লেট রেখে দিই, মানে বাদ দেওয়া প্লেট, মানে ভেঙে যাওয়া না, বাদ দেওয়া প্লেটগুলো। সেই প্লেটগুলো কিন্তু মেজে ঠেজে দেখো নিচটা ভালো করে পরিষ্কার করার পরে প্লেটটাও কিন্তু রান্নাঘরে গ্যাস ওভেনের নিচে সবসময়ের জন্য 2টো প্লেট এরকম বসিয়ে রাখবে, দেখবে ভীষণ কাজে আসবে। এই প্রয়োজনীয় ছোট ছোট টিপসগুলো আশা করছি তোমাদের ভীষণ কাজে আসবে। এই প্লেটগুলো রাখলে তোমাদের কি কি হেল্প হবে কাজে, তোমাদেরকে একটু বলে দিই। এই প্লেট দুটো যদি তোমরা রান্নাঘরে গ্যাস ওভেনের নিচে রাখো না, দেখবে অনেক সময় আমরা ভাত বসিয়ে, দুধ বসিয়ে, ডাল বসিয়ে ঢেকে দিই না, উতলে পড়ে নিচটা কিন্তু একদম মনে হয় চটা মতন ময়লা পড়ে যায়। ফ্যানের ময়লা জানো তো, একদম আঠা আঠা ময়লা হয়। সেই ময়লা থেকে অনেক সময় কিন্তু পোকামাকড়ের সৃষ্টি হয়, আরশোলা তো বিশেষ করে হবে। আর এই প্লেট দুটো যদি রাখো, প্লেটের মধ্যে যখন ফ্যানটা পড়বে সেটা মানে বেসিনের মধ্যে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর গ্যাস ওভেনের নিচটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার থাকলো।
তোমাদের কেমন লাগলো এই ছোট্ট টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এবার রাতে যেইগুলো মানে সকালবেলা যেগুলো আমরা সবাই খাই সেইগুলো কিন্তু সমস্ত কিছু আমি ভিজিয়ে রাখলাম। আমন্ড, বাদাম, চিয়া সিডস আর একটু জিরা জল। জিরা জল তো আমি প্রত্যেক দিনই খাই। আর জিরেটা আমি ভেজেও রেখেছি, সেটাও আমি কখন খাই তোমাদের সাথে পরে শেয়ার করব। তা দেখো এগুলো সমস্ত কিছু ঢেকে রেখে দেখো রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রেখে দিলাম। এই কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রাত্রেবেলা মানে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাতে রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে রেখে রাতে সবাই খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তা ছেলের প্লেটটা বাড়ছি, তা দেবনাথবাবু তো একটু ভাত খাবে, ওই জন্য মাছ দিয়ে ওকে ভাতটা মেখে দিতে হবে। আর ছেলেও বলছে একটু ভাত খাবো। তা দেখো ছেলের জন্য 2টো রুটি দিলাম, যদিও খাবে, না খাইলে তারপরে ওর তুলে রেখে দিতে পারবে, বা ওখান থেকে আমি একটা রুটি নিয়েও নিতে পারি। তো দেখো খাওয়া দাওয়া করা কিন্তু আমাদের হয়ে গেছে। সেসব এঁঠো বাসন যা ছিল সেগুলো সমস্ত মেজে পরিষ্কার করে বসে পড়লাম একটু ডাইনিং টেবিলে নিজের একটু কেয়ার করতে। সংসার করলে হবে, নিজেরও তো একটু কেয়ার করতে হবে, তাই না? তা রাতে আমি হেয়ার অয়েল করে নিয়ে তারপরেই কিন্তু সকালবেলা শ্যাম্পুটা দিই, সেই জন্য কিন্তু একটু তেল দিতে বসে পড়েছি মাথায়। এবার চুলের যত্ন প্রথম ধাপ হচ্ছে হেয়ার অয়েলিং। এটা কিন্তু তোমাকে সপ্তাহে 3 দিন করে করতেই হবে, তাহলে দেখবে চুলটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। আর সকালবেলা একটুখানি প্যাক লাগাবো, সেই জন্য কিন্তু একটু হেয়ার অয়েলিংটা আমাকে রাতেই করতে হবে। নারকেল তেল কিন্তু আমার মাথায় দেওয়া হয়ে গেছে, একদম গোড়ায় ভালো করে দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু তেলটা মাসাজ করতে হবে। তারপরে দেখো ভালো করে আমি আঁচড়ে নিয়ে একটা ক্লিপের সাহায্যে উপরে মাথায় চুলটা তুলে রাখলাম, রেখে এবার স্কিন কেয়ার করতে হবে। এইগুলো কিন্তু আমাকে প্রত্যেক দিনই করতে হয় নিয়ম করে। তারপর একটু ফেস ওয়াশ মেখে নিলাম। তো দেখো ফেস ওয়াশ কিন্তু আমার দেওয়া হয়ে গেল। আর ফেস ওয়াশ কিন্তু আমি 12 মাসে একটাই ফেস ওয়াশ ব্যবহার করি, সেটা হচ্ছে আহা গ্লো। এটা দেবনাথবাবু আমাকে এনে দেয়, এটা আমাকে আনতে হয় না। তা দেখো ফেস ওয়াশ মেখে একদম ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি আমি কিন্তু ঘরে ঘুমাতে যাওয়ার জন্য একদম রেডি হতে। তা দেখো রাতে যেগুলো আমি চুলের যত্ন তো আমার আগেই হয়ে গেছে, প্রত্যেক দিন নিয়ম মেনে কিন্তু হেয়ার অয়েলটা মাস্ট, এটা করতেই হবে। তারপরে রয়েছে রাতে স্কিন কেয়ার, এটা না করলে কিন্তু একদমই স্কিনটা তোমার ড্যামেজ হয়ে যাবে। প্রত্যেক দিন নিয়ম মেনে স্কিন কেয়ার কিন্তু অবশ্যই আমাদের করা উচিত। তা দেখো প্রথমে ফেস ওয়াশ দিয়ে তারপর টোনার দিয়ে দিলাম, তারপরে কিন্তু একটা তোমার সিরাম মাখলাম। সিরামটা আমার মাখা হয়ে গেছে, এবার নাইট ক্রিমটা মাখলেই কিন্তু আমার রাতে স্কিন কেয়ার রুটিন একদম কমপ্লিট হয়ে যাবে। ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো আমি প্রত্যেক দিন নিয়ম মেনে করি সেগুলো হচ্ছে রান্নাঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখা, সাথে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে, আর সাথে হচ্ছে নিজের স্কিন কেয়ার। এইগুলো কিন্তু নিয়ম মেনে প্রত্যেক দিন করার চেষ্টা করি। এই কাজগুলো প্রত্যেক দিন নিয়ম করে যদি করা যায়, দেখবে যেরকম আমার সংসারটা ভালো থাকবে, সেরকম কিন্তু নিজেও অনেকটা ভালো থাকতে পারবো। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।